নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ১ নম্বর গল্পটিকে আমি ২টি পর্বে ভাগ করেছি। আজ পড়ছি ২য় এবং শেষ পর্ব। সেদিন বিকেলে আমার দ্বৈতগুলি তখনও কেউ আসেনি। আমি বসে বসে জোয়ার ভাটার তত্ত্ব সম্বন্ধে একখানা বই পড়ছিলুম। এমন সময় আমার বাড়ির প্রাচীর ডিঙিয়ে দরজা পেরিয়ে আমার প্রতিবেশীর একটা স্মারকলিপি ঝনঝন শব্দে আমার শার্সির ওপর এসে পড়ল। সেটা একটি টেনিসের গোলা। চন্দ্রমার আকর্ষণ, পৃথিবীর নারীর চাঞ্চল্য, বিশ্বগীতিকাব্যের চিরন্তন ছন্দতত্ত্ব প্রভৃতি সমস্তকে ছাড়িয়ে মনে পড়ল আমার একজন প্রতিবেশী আছেন এবং অত্যন্ত বেশি করে আছেন। আমার পক্ষে তিনি সম্পূর্ণ অনাবশ্যক, অথচ নিরতিশয় অবশ্যম্ভাবী। পরক্ষণে দেখি আমার বুড়ো অযোধ্যা বেহারাটা দৌড়তে দৌড়তে হাঁপাতে হাঁপাতে এসে উপস্থিত। এই আমার একমাত্র অনুচর। একে ডেকে পাইনি, হেঁকে বিচলিত করতে পারিনি। দুর্লভতার কারণ জিজ্ঞাসা করলে বলে, একা মানুষ, কিন্তু কাজ বিস্তর। আজ দেখি বিনা তাগিদেই গোলা কুড়িয়ে সে পাশের বাড়ির দিকে ছুটছে। খবর পেলুম প্রত্যেকবার গোলা কুড়িয়ে দেওয়ার জন্য সে 4 পয়সা করে মজুরি পায়। দেখলুম কেবল যে আমার শার্সি ভাঙছে, আমার শান্তি ভাঙছে তা নয়, আমার অনুচর পরিচরদের মন ভাঙতে লাগলো। আমার অকিঞ্চিকতার সম্বন্ধে অযোধ্যা বেহারার অবজ্ঞা প্রত্যহ বেড়ে উঠছে, সেটা তেমন আশ্চর্য নয়। কিন্তু আমার দ্বৈত সম্প্রদায়ের প্রধান সর্দার কানাইলালের মনটাও দেখছি পাশের বাড়ির প্রতি উৎসুক হয়ে উঠল। আমার উপর তার যে নিষ্ঠা ছিল সেটা উপকরণমূলক নয়, অন্তঃকরণমূলক, এই জেনে আমি নিশ্চিন্ত ছিলুম। এমন সময় একদিন লক্ষ্য করে দেখলুম সে আমার অযোধ্যাকে অতিক্রম করে টেনিসের পলাতক গোলাটা কুড়িয়ে পাশের বাড়ির দিকে ছুটছে। বুঝলুম এই উপলক্ষে প্রতিবেশীর সঙ্গে আলাপ করতে চায়। সন্দেহ হলো ওর মনের ভাবটা ঠিক ব্রহ্মবাদিনী মৈত্রেয়ীর মতো নয়, শুধু অমৃতে ওর পেট ভরবে না। আমি ১ নম্বরের বাবুগিরিকে খুব তীক্ষ্ণ বিদ্রূপ করবার চেষ্টা করতুম। বলতুম সাজসজ্জা দিয়ে মনের শূন্যতা ঢাকা দেওয়ার চেষ্টা ঠিক যেন রঙিন মেঘ দিয়ে আকাশ মুড়ি দেবার দুরাশা। একটু হাওয়াতেই মেঘ সরে যায়, আকাশের ফাঁক বেরিয়ে পড়ে। কানাইলাল একদিন প্রতিবাদ করে বললে, মানুষটা একেবারে নিছক ফাঁপা নয়, বিএ পাস করেছে। কানাইলাল স্বয়ং বিএ পাস করা, এজন্য ওই ডিগ্রিটার সম্বন্ধে কিছু বলতে পারলুম না। ১ নম্বরের প্রধান গুণগুলি সশব্দ। তিনি 3টে যন্ত্র বাজাতে পারেন, কর্নেট, এসরাজ এবং চেলো। যখন তখন তার পরিচয় পাই। সঙ্গীতের সুর সম্বন্ধে আমি নিজেকে সুরাচার্য বলে অভিমান করিনি, কিন্তু আমার মতে গানটা উচ্চ অঙ্গের বিদ্যা নয়। ভাষার অভাবে মানুষ যখন বোবা ছিল তখনই গানের উৎপত্তি। তখন মানুষ চিন্তা করতে পারত না বলে চিৎকার করত। আজও যেসব মানুষ আদিম অবস্থায় আছে তারা শুধু শুধু শব্দ করতে ভালোবাসে। কিন্তু দেখতে পেলুম আমার দ্বৈত দলের মধ্যে অন্তত 4 জন ছেলে আছে ১ নম্বরের চেলো বেজে উঠলেই যারা গাণিতিক ন্যায়শাস্ত্রের ৯০তম অধ্যায়েও মন দিতে পারে না। আমার দলের মধ্যে অনেক ছেলে যখন ১ নম্বরের দিকে হেলেছে, এমন সময় অনিলা একদিন আমাকে বললে, পাশের বাড়িতে একটা উৎপাত জুটেছে, এখন আমরা এখান থেকে অন্য কোনো বাসায় গেলেই তো ভালো হয়। বড় খুশি হলুম। আমার দলের লোকদের বললুম, দেখেছ মেয়েদের কেমন একটা সহজ বোধ আছে, তাই যেসব জিনিস প্রমাণযোগে বোঝা যায় তা ওরা বুঝতেই পারে না, কিন্তু যেসব জিনিসের কোনো প্রমাণ নেই তা বুঝতে ওদের একটুও দেরি হয় না। কানাইলাল হেসে বলল, যেমন পেঁচো, ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণের পায়ের ধুলোর মাহাত্ম্য, পতিদেবতার পূজার পুণ্যফল ইত্যাদি ইত্যাদি।
আমি বললুম, না হে, এই দেখো না, আমরা এই পয়লা নম্বরের জাঁকজমক দেখে স্তম্ভিত হয়ে গেছি, কিন্তু অনিলা ওর সাজসজ্জায় ভোলেনি। অনিলা 2-3 বার বাড়ি বদলের কথা বললে। আমার ইচ্ছাও ছিল, কিন্তু কলকাতার গলিতে গলিতে বাসা খুঁজে বেড়াবার মতো অধ্যাবসায় আমার ছিল না। অবশেষে একদিন বিকেলবেলা দেখা গেল কানাইলাল এবং সতীশ পয়লা নম্বরে টেনিস খেলছে। তারপরে জনশ্রুতি শোনা গেল জ্যোতি আর হেরেন পয়লা নম্বরের সঙ্গীতের মজলিসে একজন বক্স হারমোনিয়াম বাজায় এবং একজন বাঁয়া তবলায় সঙ্গত করে, আর অরুণ নাকি সেখানে কমিক গান করে খুব প্রতিপত্তি লাভ করেছে। এদের আমি 5-6 বছর ধরে জানি, কিন্তু এদের যে এসব গুণ ছিল তা আমি সন্দেহও করিনি। বিশেষত আমি জানতুম অরুণের প্রধান শখের বিষয়বস্তু হচ্ছে তুলনামূলক ধর্মতত্ত্ব। সে যে কমিক গানে ওস্তাদ তা কি করে বুঝব? সত্য কথা বলি, আমি এই পয়লা নম্বরকে মুখে যতই অবজ্ঞা করি, মনে মনে ঈর্ষা করেছিলুম। আমি চিন্তা করতে পারি, বিচার করতে পারি, সকল জিনিসের সার গ্রহণ করতে পারি, বড় বড় সমস্যার সমাধান করতে পারি। মানসিক সম্পদে শীতাংশু মৌলিকে আমার সমকক্ষ বলে কল্পনা করা অসম্ভব, কিন্তু তবু ওই মানুষটিকে আমি ঈর্ষা করেছি। কেন সে কথা যদি খুলে বলি তো লোকে হাসবে। সকালবেলায় শীতাংশু একটা দুরন্ত ঘোড়ায় চড়ে বেড়াতে বেরোতো। কি আশ্চর্য নৈপুণ্যের সঙ্গে রাস বাগিয়ে এই জন্তুটাকে সে সংযত করে। এই দৃশ্যটি রোজই আমি দেখতুম আর ভাবতুম, আহা, আমি যদি এইরকম অনায়াসে ঘোড়া হাঁকিয়ে যেতে পারতুম। পটুত্ব বলে যে জিনিসটি আমার একেবারেই নেই, সেইটির ওপরে আমার ভারী একটা গোপন লোভ ছিল। আমি গানের সুর ভালো বুঝি নে, কিন্তু জানলা থেকে কতদিন গোপনে দেখেছি শীতাংশু এসরাজ বাজাচ্ছে। ওই যন্ত্রটার পরে তার একটি বাধাহীন সৌন্দর্যময় প্রভাব আমার কাছে আশ্চর্য মনোহর বোধ হতো। আমার মনে হতো যন্ত্রটা যেন প্রেয়সী নারীর মতো ওকে ভালোবাসে। সে আপনার সমস্ত সুর ওকে ইচ্ছা করে বিকিয়ে দিচ্ছে। জিনিসপত্র, বাড়ি ঘর, জন্তু, মানুষ সকলের পরেই শীতাংশুর এই সহজ প্রভাব ভারী একটি শ্রী বিস্তার করত। এই জিনিসটি অনির্বচনীয়। আমি একে নিতান্ত দুর্লভ না মনে করে থাকতে পারতুম না। আমি মনে করতুম পৃথিবীতে কোনো কিছু প্রার্থনা করা এই লোকটির পক্ষে অনাবশ্যক। সবই আপনি এর কাছে এসে পড়বে। এই ইচ্ছা করে যেখানে গিয়ে বসবে সেইখানেই এর আসন পাতা। তাই যখন একে একে আমার দ্বৈতগুলির অনেকেই পয়লা নম্বরে টেনিস খেলতে, কনসার্ট বাজাতে লাগলো, তখন স্থান ত্যাগের দ্বারা এই লুব্ধদের উদ্ধার করা ছাড়া আর কোনো উপায় খুঁজে পেলুম না। দালাল এসে খবর দিলে মনের মতো অন্য বাসা বরানগর কাশীপুরের কাছাকাছি এক জায়গায় পাওয়া যাবে। আমি তাতে রাজি। সকাল তখন 9:30। স্ত্রীকে প্রস্তুত হতে বলতে গেলুম। তাকে ভাড়ার ঘরেও পেলুম না, রান্নাঘরেও না। দেখি শোবার ঘরে জানলার গড়াদের ওপর মাথা রেখে চুপ করে বসে আছে। আমাকে দেখেই উঠে পড়লেন। আমি বললুম, পরশুই নতুন বাসায় যাওয়া যাবে। তিনি বললেন, আর দিন 15 সবুর করো। জিজ্ঞাসা করলুম, কেন? অনিলা বললেন, সরোজের পরীক্ষার ফল শীঘ্র বেরোবে, তার জন্য মনটা উদ্বিগ্ন আছে। এই কয়দিন আর নাড়াচাড়া করতে ভালো লাগছে না। অন্যান্য অসংখ্য বিষয়ের মধ্যে এই একটি বিষয় আছে যা নিয়ে আমার স্ত্রীর সঙ্গে আমি কখনো আলোচনা করিনি। সুতরাং আপাতত কিছুদিন বাড়ি বদল মুলতবি রইল। ইতিমধ্যে খবর পেলুম শীতাংশু শীঘ্রই দক্ষিণ ভারতে বেড়াতে বেরোবে। সুতরাং 2 নম্বরের ওপর থেকে মস্ত ছায়াটা সরে যাবে। অদৃষ্ট নাট্যের পঞ্চমাঙ্কের শেষ দিকটা হঠাৎ দৃষ্ট হয়ে ওঠে। কাল আমার স্ত্রী তার বাপের বাড়ি গিয়েছিলেন। আজ ফিরে এসে তার ঘরে দরজা বন্ধ করলেন। তিনি জানেন আজ রাত্রে আমার দ্বৈত দলের পূর্ণিমার ভোজ। তাই নিয়ে তার সঙ্গে পরামর্শ করবার অভিপ্রায় দরজায় ঘা দিলুম। প্রথমে সাড়া পাওয়া গেল না। ডাক দিলুম, অনু। খানিক বাদে
অনিলা এসে দরজা খুলে দিলে। আমি জিজ্ঞাসা করলুম, আজ রাত্রে রান্নার জোগাড় সব ঠিক আছে তো? সে কোনো জবাব না দিয়ে মাথা হেলিয়ে জানালে যে আছে। আমি বললুম, তোমার হাতের তৈরি মাছের কচুরি আর বিলাতি আমড়ার চাটনি ওদের খুব ভালো লাগে, সেটা ভুলো না। এই বলে বাইরে এসেই দেখি কানাইলাল বসে আছে। আমি বললুম, কানাই, আজ তোমরা একটু সকাল সকাল এসো। কানাই আশ্চর্য হয়ে বলে, সে কি কথা, আজ আমাদের সভা হবে নাকি? আমি বললুম, হবে বই কি, সমস্ত তৈরি আছে। ম্যাক্সিম গোর্কির নতুন গল্পের বই, বেক্সের ওপর রাসেলের সমালোচনা, মাছের কচুরি, এমনকি আমড়ার চাটনি পর্যন্ত। কানাই অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে রইল। খানিক বাদে বলল, অদ্বৈতবাবু? আমি বলি, আজ থাক। অবশেষে প্রশ্ন করে জানতে পারলুম আমার শ্যালক সরোজ কাল বিকেলবেলায় আত্মহত্যা করে মরেছে। পরীক্ষায় সে পাশ হতে পারেনি, তাই নিয়ে বিমাতার কাছ থেকে খুব গঞ্জনা পেয়েছিল। সইতে না পেরে গলায় চাদর বেঁধে মরেছে। আমি জিজ্ঞাসা করলুম, তুমি কোথা থেকে শুনলে? সে বললে, পয়লা নম্বর থেকে। পয়লা নম্বর থেকে? বিবরণটা এই, সন্ধ্যার দিকে অনিলার কাছে যখন খবর এলো তখন সে গাড়ি ডাকার অপেক্ষা না করে অযোধ্যাকে সঙ্গে নিয়ে পথের মধ্যে থেকে গাড়ি ভাড়া করে বাপের বাড়িতে গিয়েছিল। অযোধ্যার কাছ থেকে রাত্রে শীতাংশু মৌলি এই খবর পেয়ে তখনই সেখানে গিয়ে পুলিশকে ঠান্ডা করে নিজের শ্মশানে উপস্থিত থেকে মৃতদেহের সৎকার করিয়ে দেন। ব্যতিব্যস্ত হয়ে তখনই অন্তঃপুরে গেলুম। মনে করেছিলুম অনিলা বুঝি দরজা বন্ধ করে আবার তার শোবার ঘরে আশ্রয় নিয়েছে, কিন্তু এবারে গিয়ে দেখি ভাঁড়ারের সামনের বারান্দায় বসে সে আমড়ার চাটনির আয়োজন করছে। যখন লক্ষ্য করে তার মুখ দেখলুম তখন বুঝলুম এক রাত্রে তার জীবনটা উলট পালট হয়ে গেছে। আমি অভিযোগ করে বললুম, আমাকে কিছু বলনি কেন? সে তার বড় বড় দুই চোখ তুলে একবার আমার মুখের দিকে তাকালে, কোনো কথা কইলে না। আমি লজ্জায় অত্যন্ত ছোট হয়ে গেলুম। যদি অনিলা বলতো, তোমাকে বলে লাভ কি, তাহলে আমার জবাব দেবার কিছুই থাকতো না। জীবনের এইসব বিপ্লব, সংসারের সুখ দুঃখ, এই নিয়ে কি করে যে ব্যবহার করতে হয় আমি কি তার কিছুই জানি? আমি বললুম, অনিল, এসব রাখো, আজ আমাদের সভা হবে না। অনিলা আমড়ার খোসা ছাড়াবার দিকে দৃষ্টি রেখে বললে, কেন হবে না? খুব হবে। আমি এত করে সমস্ত আয়োজন করেছি, সে আমি নষ্ট হতে দিতে পারবো না। আমি বললুম, আজ আমাদের সভার কাজ হওয়া অসম্ভব। সে বলে, তোমাদের সভা না হয় না হবে, আজ আমার নিমন্ত্রণ। আমি মনে একটু আরাম পেলুম। ভাবলুম অনিলের শোকটা তত বেশি কিছু নয়। মনে করলুম সেই যে এক সময় ওর সঙ্গে বড় বড় বিষয়ে কথা কইতুম, তারই ফলে ওর মনটা অনেকটা নিরাসক্ত হয়ে এসেছে। যদিচ সব কথা বোঝবার মতো শিক্ষা এবং শক্তি ওর ছিল না, কিন্তু তবু পার্সোনাল ম্যাগনেটিজম বলে একটা জিনিস আছে তো। সন্ধ্যার সময় আমার দ্বৈত দলের 2-4 জন কম পড়ে গেল। কানাই তো এলোই না। পয়লা নম্বরের যারা টেনিসের দলে যোগ দিয়েছিল তারাও কেউ আসেনি। শুনলুম কাল ভোরের গাড়িতে শীতাংশু মৌলি চলে যাচ্ছে, তাই এরা সেখানে বিদায় ভোজ খেতে গেছে। এদিকে অনিলা আজ যেরকম ভোজের আয়োজন করেছিল এমন আর কোনো দিনই করেনি। এমনকি আমার মতো বেহিসেবি লোকও এ কথা না মনে করে থাকতে পারেনি যে খরচটা অতিরিক্ত করা হয়েছে। সেদিন খাওয়া দাওয়া করে সভাভঙ্গ হতে রাত্রি 1-1:30 হয়ে গেল। আমি ক্লান্ত হয়ে তখনই শুতে গেলুম। অনিলাকে জিজ্ঞাসা করলুম, শোবে না? সে বললে, বাসনগুলো তুলতে হবে। পরের দিন যখন উঠলুম তখন বেলা প্রায় 8টা হবে। শোবার ঘরে টিপাইয়ের ওপরে যেখানে আমার চশমাটা খুলে রাখি সেখানে দেখি আমার চশমা চাপা দেওয়া এক টুকরো কাগজ, তাতে অনিলের হাতের লেখাটি আছে।
আমি চললুম। আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খুঁজে পাবে না। কিছু বুঝতে পারলুম না। টিপাইয়ের উপরে একটা টিনের বাক্স, সেটা খুলে দেখি তার মধ্যে অনিলার সমস্ত গহনা, এমনকি তার হাতের চুড়ি বালা পর্যন্ত, কেবল তার শাঁখা এবং হাতের লোহা ছাড়া। একটা খোপের মধ্যে চাবির গোছা, অন্য অন্য খোপে কাগজের মোড়কে করা কিছু টাকা, সিকি, দুয়ানি, অর্থাৎ মাসের খরচ বাঁচিয়ে অনিলের হাতে যা কিছু জমেছিল তার শেষ পয়সাটি পর্যন্ত রেখে গেছে। একটি খাতায় বাসন কোসন জিনিসপত্রের ফর্দ এবং ধোবার বাড়িতে যেসব কাপড় গেছে তার সব হিসাব। এই সঙ্গে গয়লা বাড়ির এবং মুদির দোকানের দেনার হিসাবও টোকা আছে, কেবল তার নিজের ঠিকানা নেই। এইটুকু বুঝতে পারলুম অনিল চলে গেছে। সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখলুম। আমার শ্বশুর বাড়িতে খোঁজ নিলুম, কোথাও সে নেই। কোনো একটা বিশেষ ঘটনা ঘটলে সে সম্বন্ধে কীরকম বিশেষ ব্যবস্থা করতে হয় কোনো দিন আমি তার কিছুই ভেবে পাইনি। বুকের ভেতরটা হা হা করতে লাগলো। হঠাৎ 1 নম্বরের দিকে তাকিয়ে দেখি সে বাড়ির দরজা জানলা বন্ধ। দেউড়ির কাছে দারোয়াজি গড়গড়ায় তামাক টানছে। রাজাবাবু ভোর রাত্রে চলে গেছেন। মনটার মধ্যে ছ্যাঁক করে উঠল। হঠাৎ বুঝতে পারলুম আমি যখন এক মনে নব্যতম ন্যায়ের আলোচনা করছিলুম, তখন মানব সমাজের পুরানোতম একটি অন্যায় আমার ঘরে জাল বিস্তার করছিল। ফ্লোবেয়ার, টলস্টয়, টুগেরনিভ প্রভৃতি বড় বড় গল্প লিখিয়েদের বইয়ে যখন এই রকমের ঘটনার কথা পড়েছি, তখন বড় আনন্দে সূক্ষ্মাতি সূক্ষ্ম করে তার তত্ত্বকথা বিশ্লেষণ করে দেখেছি। কিন্তু নিজের ঘরে যেটা এমন সুনিশ্চিত করে ঘটতে পারে তা কোনোদিন স্বপ্নেও কল্পনা করিনি। প্রথম ধাক্কাটাকে সামলে নিয়ে আমি প্রবীণ তত্ত্বজ্ঞানীর মতো সমস্ত ব্যাপারটাকে যথোচিত হালকা করে দেখবার চেষ্টা করলুম। যেদিন আমার বিবাহ হয়েছিল সেই দিনকার কথাটা মনে করে শুষ্ক হাসি হাসলুম। মনে করলুম মানুষ কত আকাঙ্ক্ষা, কত আয়োজন, কত আবেগের অপব্যয় করে থাকে। কত দিন, কত রাত্রি, কত বৎসর নিশ্চিন্ত মনে কেটে গেল। স্ত্রী বলে একটা সজীব পদার্থ নিশ্চয়ই আছে বলে চোখ বুজেছিলুম। এমন সময় আজ হঠাৎ চোখ খুলে দেখি বুদবুদ ফেটে গিয়েছে। গেছে যাক, কিন্তু জগতে সবই তো বুদবুদ নয়। যুগ যুগান্তরের জন্ম মৃত্যুকে অতিক্রম করে টিকে রয়েছে এমন সব জিনিসকে আমি কি চিনতে শিখিনি? কিন্তু দেখলুম হঠাৎ এই আঘাতে আমার মধ্যে নব্যকালের জ্ঞানীটি মূর্ছিত হয়ে পড়ল, আর কোন আদিকালের প্রাণীটা জেগে উঠে ক্ষুধায় কেঁদে বেড়াতে লাগলো। বারান্দায় ছাদে পায়চারি করতে করতে, শূন্য বাড়িতে ঘুরতে ঘুরতে, শেষকালে যেখানে জানালার কাছে কতদিন আমার স্ত্রীকে একলা চুপ করে বসে থাকতে দেখেছি, একদিন আমার সেই শোবার ঘরে গিয়ে পাগলের মতো সমস্ত জিনিসপত্র ঘাঁটতে লাগলুম। অনিলের চুল বাঁধবার আয়নার দেরাজটা হঠাৎ টেনে খুলতেই রেশমের লাল ফিতেই বাঁধা একতারা চিঠি বেরিয়ে পড়ল। চিঠিগুলি 1 নম্বর থেকে এসেছে। বুকটা জ্বলে উঠল। একবার মনে হলো সবগুলো পুড়িয়ে ফেলি, কিন্তু যেখানে বড় বেদনা সেইখানেই ভয়ঙ্কর টান। এই চিঠিগুলো সমস্ত না পড়ে আমার থাকবার জোর রইল না। এই চিঠিগুলি 50 বার পড়েছি। প্রথম চিঠিখানা 3-4 টুকরো করে ছেঁড়া। মনে হলো পাঠিকা পড়েই সেটি ছিঁড়ে ফেলে তারপরে আবার যত্ন করে একখানা কাগজের উপরে গঁদ দিয়ে জুড়ে রেখেছে। সে চিঠিখানা এই: আমার এই চিঠি না পড়েই যদি তুমি ছিঁড়ে ফেলো তবু আমার দুঃখ নেই। আমার যা বলবার কথা তা আমাকে বলতেই হবে। আমি তোমাকে দেখেছি, এতদিন এই পৃথিবীতে চোখ মেলে বেড়াচ্ছি, কিন্তু দেখবার মতো দেখা আমার জীবনের এই 32 বছর বয়সে প্রথম ঘটল। চোখের ওপরে ঘুমের পর্দা টানা ছিল, তুমি সোনার কাঠি ছুঁয়ে দিয়েছ। আজ আমি নবজাগরণের ভেতর দিয়ে তোমাকে দেখলুম।
যে তুমি স্বয়ং তোমার সৃষ্টিকর্তার পরম বিস্ময়ের ধন, সেই অনির্বচনীয় তোমাকে। আমার যা পাওয়ার তা পেয়েছি, আর কিছু চাইনি, কেবল তোমার স্তব তোমাকে শোনাতে চাই। যদি আমি কবি হতুম, তাহলে আমার এই স্তব চিঠিতে তোমাকে লেখবার দরকার হতো না। ছন্দের ভেতর দিয়ে সমস্ত জগতের কণ্ঠে তাকে প্রতিষ্ঠিত করে যেতুম। আমার এই চিঠির কোনো উত্তর দেবে না জানি, কিন্তু আমাকে ভুল বুঝো না। আমি তোমার কোনো ক্ষতি করতে পারি এমন সন্দেহ মাত্র মনে না রেখে আমার পূজা নীরবে গ্রহণ করো। আমার এই শ্রদ্ধাকে যদি তুমি শ্রদ্ধা করতে পারো, তাতে তোমারও ভালো হবে। আমি কে সে কথা লেখবার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই তা তোমার মনের কাছে গোপনে থাকবে না। এমন 25খানি চিঠি, এর কোনো চিঠির উত্তর যে অনিলের কাছ থেকে গিয়েছিল, এই চিঠিগুলির মধ্যে তার কোনো নিদর্শন নেই। যদি যেত, তাহলে তখনই বেসুর বেজে উঠত, কিংবা তাহলে সোনার কাঠের জাদু একেবারে ভেঙে স্তবগান নীরব হতো। কিন্তু এ কি আশ্চর্য! শীতাংশু যাকে ক্ষণকালের ফাঁক দিয়ে দেখেছে, আজ 8 বছরের ঘনিষ্ঠতার পর এই পরের চিঠিগুলির ভেতর দিয়ে তাকে প্রথম দেখলুম। আমার চোখের ওপরকার ঘুমের পর্দা কত মোটা পর্দা না জানি। পুরোহিতের হাত থেকে অনিলাকে আমি পেয়েছিলুম, কিন্তু তার বিধাতার হাত থেকে তাকে গ্রহণ করবার মূল্য আমি কিছুই দিইনি। আমি আমার দ্বৈত দলকে এবং নব্য ন্যায়কে তার চেয়ে অনেক বড় করে দেখেছি। সুতরাং যাকে আমি কোনো দিনই দেখিনি, এক নিমেষের জন্যও পাইনি, তাকে আর কেউ যদি আপনার জীবন উৎসর্গ করে পেয়ে থাকে, তবে কি বলে কার কাছে আমার ক্ষতির নালিশ করব? শেষ চিঠিখানি এই। বাইরে থেকে আমি তোমার কিছুই জানিনি, কিন্তু অন্তরের দিক থেকে আমি দেখেছি তোমার বেদনা। এইখানে বড় কঠিন আমার পরীক্ষা। আমার এই পুরুষের বাহু নিশ্চেষ্ট থাকতে চায় না, ইচ্ছা করে স্বর্গমর্তের সমস্ত শাসন বিদীর্ণ করে তোমাকে তোমার জীবনের ব্যর্থতা থেকে উদ্ধার করে আনি। তারপরে এও মনে হয় তোমার দুঃখই তোমার অন্তর্যামের আসন, সেটি হরণ করবার অধিকার আমার নেই। কাল ভোরবেলা পর্যন্ত মেয়াদ নিয়েছি। এর মধ্যে যদি কোনো দৈববাণী আমার এই দ্বিধা মিটিয়ে দেয়, তাহলে যা হয় একটা কিছু হবে। বাসনার প্রবল হাওয়ায় আমাদের পথ চলবার প্রদীপকে নিভিয়ে দেয়। তাই আমি মনকে শান্ত রাখব, এক মনে এই মন্ত্র জপ করব যে তোমার কল্যাণ হোক। বোঝা যাচ্ছে দ্বিধা দূর হয়ে গেছে, দুজনার পথ এক হয়ে মিলেছে। মাঝের থেকে শীতাংশুর লেখা এই চিঠিগুলি আমারই চিঠি হয়ে উঠল। ওগুলি আজ আমারই প্রাণের। কতকাল চলে গেল, বই পড়তে আর ভালো লাগে না। অনিলকে একবার কোনো মতে দেখবার জন্যে মনের মধ্যে এমন বেদনা উপস্থিত হলো, কিছুতেই স্থির থাকতে পারলুম না। খবর নিয়ে জানলুম শীতাংশু তখন মসুরি পাহাড়ে। সেখানে গিয়ে শীতাংশুকে অনেকবার পথে বেড়াতে দেখেছি, কিন্তু তার সঙ্গে তো অনিলাকে দেখিনি। ভয় হলো পাছে তাকে অপমান করে ত্যাগ করে থাকে। আমি থাকতে না পেরে একেবারে তার সঙ্গে গিয়ে দেখা করলুম। সব কথা বিস্তারিত করে লেখবার দরকার নেই। শীতাংশু বললে, আমি তার কাছ থেকে জীবনে কেবল একটি মাত্র চিঠি পেয়েছি, সেটি এই দেখুন। এই বলে শীতাংশু তার পকেট থেকে একটি ছোট এনামেল করা সোনার কার্ড কেস খুলে তার ভেতর থেকে এক টুকরো কাগজ বের করে দিলে। তাতে লেখা আছে, আমি চললুম, আমাকে খুঁজতে চেষ্টা করো না, করলেও খোঁজ পাবে না। সেই অক্ষর, সেই লেখা, সেই তারিখ, এবং যে নীল রঙের চিঠির কাগজের অর্ধেকখানা আমার কাছে, এই টুকরোটি তারই বাকি অর্ধেক।